সোর্স আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথি যত ওষুধ আছে সবগুলো 6টি সোর্স থেকে তৈরি, 6টি সোর্স, 6টি কিংডম থেকে আমরা সবাই জানি এটা। তো এটা জানি যে অ্যান্টিপ্লাটিকা হচ্ছে মিনারেল কিংডম থেকে, মিনারেল কিংডম। এবং মিনারেল কিংডমের এই মিনারেল কিংডমগুলো আবার কতগুলো সারণীতে বিভক্ত করছে। পেরিডিক্যাল যে আছে না সারণী যেটা, সেটা পেরিডিক্যাল টেবিল। এই পেরিডিক্যাল টেবিলের এটা ৫ম নম্বর রো ১৫ নম্বর কলামে অবস্থিত। এই বিষয়টা আমরা জানি কিনা সবাই জানি মনে হয় দেখি, সে জানা উচিত আসলে আমাদের যে এটা এই মিনারেল আমাদের যতগুলো মিনারেল কিংডম আছে এইগুলো একটা সারণীতে বিভক্ত, টেবিলে একটা ভাগ করা আছে, সেটার নাম হচ্ছে পেরিডিক টেবিল। এই পেরিডিক টেবিলের ৫ম নম্বর রো বা সারণীতে এবং স্তম্ভ হচ্ছে ১৫। তো এইটা আছে আমাদের মিডিল হচ্ছে সারণী যেটা ১০। বাম দিকে যে সারণীগুলো আছে সেইগুলো রোগগুলো রিকভারিটা তারা রিকভারির ব্যাপারে হোপফুল থাকে, এই মেডিসিনগুলো বাম দিকে যেগুলো থাকে। আর এই যে ওই ১০-এর থেকে ডান দিকে যেগুলো থাকে এটা হলো ডেসপেয়ার অফ হোপ থাকে। তার মানে এটা কিন্তু ডান দিকে ১৫ নম্বর সারণী, তাহলে মিডিলে কোন দিকে হলো? ডান দিকে হলো। তাহলে এটা কি হবে? ডেসপারেশন। মিলে যাচ্ছে না? তাহলে এই সারণীর কাছাকাছি কতগুলো ওষুধ আছে, মানে আর্সেনিক অ্যালবা, তারপরে ফসফরাস, কাছাকাছি। এই জন্য এদের রিকভারিতে এদের কি হয়? ডেসপেয়ার অফ রিকভারি মানে হোপলেস অফ রিকভারি এটা আছে। এটা হলো, আর এটার নাম কি? অ্যান্টিমোনিয়াম। অ্যান্টিমোনিয়ামটা আমরা জানি যে এটার কমন নেম হচ্ছে টার্টার এমিটিক। এটা আগেকার অনেক প্রাচীন আগে থেকে স্কলার যারা ছিলেন তারা এটা ব্যবহার করতেন, কিন্তু অপব্যবহারের ফলে হ্যানিম্যান এটা প্রথম এটাকে পরীক্ষা করেন। যদিও বইগুলিতে লেখা আছে যে স্টাফ এটা পরীক্ষা করেন। স্টাফ কে ছিলেন? ডক্টর স্টাফ কে ছিলেন? পরীক্ষা না ভাই, আমরা একে অপরের ই করে আর কি ডিসকাস করি। ডক্টর টাফ ছিলেন ওনার স্টুডেন্ট একজন। হ্যানিম্যান এটা কি করছে প্রথম? হ্যানিম্যান। আর 1844 সালে হ্যানিম্যানের মৃত্যুর 1 বছর পরে এটা পাবলিশ করছেন ডক্টর স্টাফ। 1844 সালে 1 বছর পরে। 1874 সালে আরেকজন ডাক্তার এটা আবার রিপ্রুভ করে এটা আবার প্রকাশ করছেন। এজন্য মানে ওয়েল প্রুভড একটা মেডিসিন এটা। তা আমাদের যে ডক্টর কেন্ট, জেমস টেইলর কেন্ট, তার যে লিক্সার ম্যাথমেটিকা এই বইয়ের প্রথম দিকে বলছেন এই রোগীকে চেনার জন্য তার মুখটাই যথেষ্ট, মানে তার যদি ফেসটা ভালো করে দেখা যায় অ্যান্টিম টার্ককে আমরা চিনতে পারবো। তো অ্যান্টিম টার্কের ফেসটা কেমন হবে? মানে ফিজিক্যাল মেকআপ না, তার আগে একটা কথা, হ্যাঁ প্লেনটা অবশ্যই। প্লেন কিন্তু অনেক দিতে আছে। ফিজিক্যাল মেকআপ, এটাকে আমরা মনে রাখি PMU, ফিজিক্যাল মেকআপ। এটা হচ্ছে হাইড্রোজেনয়েড ফিজিক্যাল, হাইড্রোজেনেট কনস্টিটিউশন। হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন এটা আমরা বুঝি কেন আসলে, তাহলে বলবো না, আগে আগে যাবো। হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন এটা আমরা বুঝি কেন একটু শেয়ার করলাম আসলে। হাইড্রো মানে কি? পানি। হাইড্রো মানে পানি, যার বডিতে পানি বেশি, পানি থাকে, রস বেশি, রস প্রধান ধাতু, এটাকে হাইড্রোজেন বলে। ডক্টর ব্রুভেলস এটা যে 3টা ভাগ করছে না কনস্টিটিউশনকে, 3টা কি কি? 3টা হচ্ছে একটা হাইড্রোজেনয়েড, একটা অক্সিজেনয়েড, একটা কার্বন হাইড্রোজেনয়েড ভাগ করছে। তাহলে হাইড্রোজেনের পানি যেটা বেশি থাকে, এইটা তাহলে কোন মায়াজোন? আমরা একটু খেয়াল করে এখানে আমরা হাইড্রোজেনের মানে আমরা হাইড্রোজেনের হলো সাইকোটিক মায়াজোন। এটা আমরা এই সহজ করে আমি যেভাবে মনে রাখার চেষ্টা করছি, মায়াজোন খুঁজবো কিভাবে বের করবো, এর জন্য আমি এই যেভাবে মনে আমি স্টাডি করছি সেভাবে বলতেছি, একটু শেয়ার দিতে পারেন সবাই, তাই মনে থাকবে আমাদের। আমরা বুঝলাম হাইড্রোজেনয়েড, হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রোজেন থেকে হাইড্রোজেনয়েড বলেছে, যাতে বেশি পানি থাকে
সেটা হচ্ছে হাইড্রোজেনাইড কনস্টিটিউশন। তাহলে হাইড্রোজেনে যে পানি যদি বেশি থাকবে তাহলে তো পেল পেস কি ভালো সুন্দর দেখা যাবে না, পেল দেখা যাবে। পানি যদি বডিতে বেশি থাকে পেল দেখা যাবে, তাহলে পেল ফেস হবে। আচ্ছা, এইবার আমরা আসি, এটা হলো কনস্টিটিউশন গেল এবং ফিজিক্যাল মেকআপ। এক নম্বর। 2 নম্বর হচ্ছে তার টেম্পারামেন্টটা কি হবে। আমি পরিচয়টা আগে বলি, তারপরে লক্ষণগুলো বলবো আস্তে আস্তে। আমি সময় জানি তার কত সময় জানি না। টেম্পারামেন্ট তার মেজাজটা কেমন থাকে? এমবিথার্মাল টেম্পারামেন্ট, এটা টেম্পারারি না, গরম না, মেজাজ খিটখিটে, ইরিটেবল। হ্যাঁ, ইরিটেবিলিটি। টেম্পারামেন্ট কথাটা মেজাজ, ইরিটেবিলিটি না, তাপমাত্রা না। মেজাজটা কেমন থাকবে? প্রকৃতি, এটা হচ্ছে আকৃতি, এটা হচ্ছে আকৃতি। আর দেখতে হবে হাইড্রোজেনাইড বডি। আর প্রকৃতিটা হবে, টেম্পারামেন্ট হবে কি হবে? পিভিশ বা ইরিটেবল বা ফ্লেগমেটিক বা ফ্লেগমেটিক সবই একই। আসলে টেম্পারামেন্টটা কি থাকবে? ইরিটেবল, ফ্লেগমেটিক, একই কথা আসলে, মানে সেই খিটখিটে মেজাজের, ঠিক আছে, টেম্পারামেন্ট। তারপরে তার এইখানে আসে গন্ডগোল বাচ্চা আমার, যেটা হলো তাহলে আবিষ্কার কি করছে কেনা, পরীক্ষা করছে কেনা ডক্টর হ্যানিম্যান নিজে। আর তার এদিকে করছে কেনা ডক্টর স্ট্যাপ। এই স্ট্যাপ বানানটা এরকম লেখা আছে, চলো পি না পিটি এফ, সরি STAPF স্ট্যাপ, ডক্টর স্ট্যাপ। আর হ্যানিম্যানের বানানটা আমরা সুন্দর করে থাকবো, হ্যানিম্যান। আচ্ছা, এরপরে হলো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে বুঝি দিনা, বুঝবো? জি। টেম্পারামেন্ট এবার হলো এর ডায়াথিসিসটা কি হবে? ডায়াথিসিসটা কি আসলে? প্রথম হলো কি এবং মানে ব্যক্তিটা আকৃতিটা কেমন হবে, তারপরে তার প্রকৃতিটা কি হবে এবং তার রোগ প্রবণতা কেমন হবে, কি রোগ প্রবণতা, কি ধরনের রোগটা হবে, কি থাকতে পারে? মিউকাস মেমব্রেনে আপনার কফ জমবে। এটা তো রোগ ডাইরেক্ট তার কি বলতেছে, লক্ষণ বলতেছে। আমি যদি প্রবণতা, কোন রোগের প্রবণতা থাকে? ক্যাথারাল, এইটাই হলো সর্দি প্রবণতা। এটা গাউটি গাউট এন্ড রিউমাটিক। সামনে আসেন। গাউটি, রিউমাটিক, আর কি থাকবে? এই তো তাদের, কিন্তু কোন বইতে লেখা আছে স্ক্রুফুলাস। গন্ডমোলা স্ক্রুফুলাস। আসলে এটা স্ক্রুফুলাস কেন হবে কিনা আমি জানি না, তবে আছে কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু তার বৃদ্ধি আছে, জটিলতা আছে এরকম। কিন্তু গাউটি রিউমাটিক ডায়াথিজম থাকবে, ও সব জায়গায় তার রিউমাটিজম থাকে। অবশ্য রিউমাটিজম না, রিউমাটিজম না, গাউটি রিউমাটিক ডায়াথিসিস। এরপরে হচ্ছে আমরা আগে বলে দিয়েছি এটা অ্যান্টিমনের, তাহলে এটা জেনারেল একটা মানে রিউমাটয়েড রিলেটেড থাকে। রিউমাটয়েড না, রিউমাটিক। এগুলো পার্থক্য আছে, এই যে আমাদের এই জানতে হবে, প্র্যাকটিসে মেডিসিন পড়ে জানতে হবে রিউমাটিজম, রিউমাটয়েড এবং রিউমাটিক কন্ডিশন আলাদা আলাদা জিনিস। আচ্ছা, নতুনটার পরে এই ক্লাস যেটা ওইটা না, আমরা ওইটা আলোচনা করবো না, আমরা সবাই জানি, এটা ধরে নিলাম, পরে আমরা আলোচনা করে যেতে পারি আরো কিছু আছে। এবার হচ্ছে HCR, যে বলছিলাম এইটা আমরা যদি HCR, হট কোল্ড রিলেশন। এই পেশেন্টের হট কোল্ড রিলেশনটা কি হবে? এটা কাতরতা, মানে HCR হট কোল্ড রিলেশন। আমরা যদি বলছি এটা লিখে যদি লিখে মানে
হট কোল্ড রিলেশন। ওয়ার্ম অ্যাগ্রেভেশন আছে এখানে, কোল্ড অ্যাগ্রেভেশন দুটো আছে, তার মানে অ্যাম্বিথার্মাল। তাহলে এটাকে কোন কোন বইতে লেখা আছে চিনি, একটা ভুল নাই কিন্তু, এই জন্য বুঝতে হবে জিনিসটা। কোন কোন বইয়ে লেখা আছে হট, তাহলে কোনটা ঠিক বুঝতে হবে, তাই না? দুইটাই ঠিক স্যার, দুইটাই ঠিক, এই জন্য অ্যাম্বিথার্মাল। অ্যাম্বিথার্মাল। এটাকে বলা হয় অ্যাম্বিথার্মাল বা বাইথার্মাল। অ্যাম্বিথার্মাল বা বাইথার্মাল একই কথা, বাইথার্মাল বা অ্যাম্বিথার্মাল। বুঝা গেছে? কোশ্চেন যদি আমি কোনো কনফিউশন থাকে আমার একটু জিজ্ঞেস করুন। বাইথার্মাল আমরা বুঝতে পারলাম তো না? জি স্যার। থার্মাল ও লেখা বলেছে অ্যাম্বিথার্মাল। অ্যাম্বিথার্মাল অ্যাম্বিথার্মাল অথবা এই কথাটি আরেকটা নাম আছে বাইথার্মাল। ওকে ভাই পাই পেতে যাই কটা হলো এবার? চারটা আছে না? তো লাস্ট ওয়ান হচ্ছে এই উপরে এটা লাস্ট ওয়ান হচ্ছে মায়াজম। আমরা মানে মায়াজম একটু আগে বলছি। এটা শুকাই যায় ভারী একটা পকেটে রাখেন, পকেটে রাখো। হ্যাঁ ওইটা পকেটে ঢুকে, হ্যাঁ জি জি। মায়াজম, মায়াজম কি এটা? সাইকোটিক ম্যাডাম। একটু আগে বলছি না, জি। সাইকোটিক মায়াজম। এটাও অন্যান্য বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেয়া আছে সাইকোটিক মায়াজম। তো আমরা দেখছি এখানে সবগুলি বেশি বেশি হবে। বেশি বেশি তাহলে এটা সাইকোটিক ম্যাডাম এক্সট্রেক। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে তার পিএমটা কি হবে, ফিজিক্যাল মেকআপটা কি হবে। একটা রুগী আমার সম্পর্কে যদি আসে, সে কে আসলো? সে কি নার্স আসলো? সে কি অ্যান্টিকুড আসছে? সে কি ইপিকাক আসছে? সে কি ক্যালিসালফ আসছে? সে কি 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 আর বলেন দেখি একটু, এই মানে এই গ্রুপের ওষুধ কি কি, মানে আমরা কনফিউজ হতে পারি কোন কোন ওষুধের সঙ্গে। আচ্ছা এটা আমরা সবাই শেয়ার করি, সবাই ডাক্তার না, আমরা একটু ভুল হবে। ইপিকাক, ইপিকাক, ক্যালিসালফ, ক্যালিসাল, ব্রায়োনিয়া, আর কি লাইকোপোডিয়াম, আর কি অ্যান্টিমক্রুড। তাহলে কখন আমরা হব হিপোজিনিয়াম। এখন কোনটা কোনটা কখন আমরা কনফিউজ হব, কোন কোন জায়গায় এর সঙ্গে মিল গড়মিল আছে। আমরা কখন আমরা অ্যান্টিমক্রুড দেবো, কখন আমরা অ্যান্টিমটার্ট দেবো। অ্যান্টিমটার্টও যদি আসে তার দিকে তাকালে সে রাগ করে, অ্যান্টিমক্রুড যদি আসে তার দিকে তাকালে রাগ করে। অ্যান্টিটার্টও রাগ করে কেঁদে ফেলে। প্রিভিস ইরিটেবল, ও হলো কি বলে উভয় কাতর, এও উভয় কাতর। এখন কোনটা কি হবে? এও টক খাইতে পছন্দ করে, ও টক খাইতে পছন্দ করে। তাহলে আমরা কিভাবে এখন দুটোকে আলাদা করবো? অ্যান্টিমটার্ট স্পর্শকাতর, বেশি টাচ করলে টাচ করতে দেবে না, সে করতে দেয় না, কেউ টাচ করতে দেয় না। এখানে একটা এইখানেই আছে 153। এবার 153 কি মানে আমরা Peculiar. 153 আমরা এটা বুঝবো আনকমন রেয়ার সিম্পটমগুলো। স্যার তো আলাপ করে তখন আমি 153 কি কি 153 লক্ষণ এখানে আছে। 153 এই অ্যাভারেজ 153 দ্বারা আমাদের কেউ কইলে বলে রুটস না, এরকম কি? হ্যাঁ, রুটস রেয়ার, আনকমন, পিকুলার, স্ট্রাইকিং, পিকিউআরএস। অথবা আরেকটা কি লেখা কি যেন আমরা বললাম, ভুলে গেছি। আচ্ছা, পিকিউআরএস, পি ফর পিকুলার, কিউ ফর কুয়ার, আর ফর ইয়ার, আর এস ফর স্ট্রাইকিং, অথবা স্ট্রাইকিং সিঙ্গুলার এরকম। তখন আমাদের এখানে কি একটা মেডিকেল আলোচনা বোধহয় ভালো ছিল। মেডিকেল পড়তেছি, পড়ে দিছি। এটা পিকুলিয়ার আচ্ছা আমি বলি, পড়তে দেন নাকি? পড়তে দেন ওকে। এখানে পিকুলার কি আছে? এই যে এটার মধ্যে পিকুলার কি আছে? অ্যান্টিমটার্টের মধ্যে পিকুলার কি আছে? মানে আপনার
কাশিটা দম বন্ধ হয়ে আসে এরকম একটা পিকুলার পিকুলার তো কাশি দিলে বন্ধ হইতেই পারে। পিকুলার কি ঘটে? পিকুলার যেমন আছে যে কাশ থেকে যদি বমি হয়, হ্যাঁ বমি আছে না, অ্যান্টিবায়োটিক যে বমি আছে, অনেক নসিয়া আছে, যদি তার বমি হয় কোনো দিকে সে শুয়ে আরাম পায় না, কিন্তু ডান দিকে শুধুমাত্র ডান দিকে শুলেই তার বমিটা আরাম বোধ করে। এটা পিকুলার না, মানে কোনো দিকে আরাম পাচ্ছে না, ডাইনে বামে কোথাও সেই করতে পারছে না, এটা পিকুলার। আবার এই বাচ্চাটা টাচ করলে পছন্দ করে না, রাগ করে, কিন্তু যদি তাকে সে কোলে নিতে চায়, বলে তো আমাকে ক্যারি করা হোক, বারবার ক্যারি করতে চায়, তার মানে কি সে টাচ করলে পছন্দ করে না, সে আবার এক্সপ্লোর করে যে তাকে কোলে নেওয়া হোক, তাহলে পিকুলার না জিনিসটা। তাকে স্পর্শ করলে সে রাগ করে, কিন্তু সে কোলে থাকতে চায়, কোলে উঠতে চায়, তাহলে পিকুলার হলো কিনা? না হয়নি? জি হয়েছে। তাহলে আমরা পিকুলার বললাম না, যে পিকুলার কিভাবে বের করবো কোনো ওষুধের সঙ্গে, এটা আমি বলতেছি পিকুলার কিভাবে হয়। আচ্ছা, স্রোতের বাইরে যেগুলো আমাদের যে স্রোতের বিপরীতে যে লক্ষণগুলো আসে সেইগুলি পিকুলার। যা হবার ছিল তা না হয় যদি অন্য কিছু হয়, যেমন ধরেন আমরা যেমন ব্রায়ানের একটা লক্ষণ দেখি, পিকুলার লক্ষণ, যে মানুষের তো ব্যথা লাগলে সেই জায়গাটাতে চাপ দিতে খারাপ লাগবে, কিন্তু ওখানে যেদিকে ব্যথা হচ্ছে সেদিকে চাপ দিয়ে শুতে তার ভালো লাগে, তাহলে এটা পিকুলার হয়ে গেল একটা পিকুলার। যেটা হওয়া উচিত ছিল না হইয়া বিপরীত যেটা হয় সেটি হচ্ছে পিকুলার। এখন এইগুলোর আবার কিভাবে আমরা যেটা কোনটা রেয়ার, কোনটা আনকমন, কোনটা পিকুলার, এটা বের করতে হবে, ওটা আবার অন্য পড়াবেন, আমাদের যখন রেকর্ড পড়াবেন, অর্গানন পড়াবেন, তখন আমরা দেখবেন। এটা আমি শুধু দেখলাম যে এর রুটসটা কীভাবে বের করবে, মানে আমাদের এখানে কী আছে 153-তে, 150 সনে আমরা কী আছে অ্যান্টিবায়োটিক, এটা বললাম। আচ্ছা, এবার অ্যান্টিবায়োটিকের আমাদের মাইন্ডের, আমরা আগে বলছি যে মাইন্ডে তার কী হবে, কীরকম হবে, মাইন্ডে তো ইরিটেবল হবে, পিভিশ হবে। আমি একটা বই কথা বলছি যে গাইডিং সিম্পটমের বই থেকে বললাম, ডেসপেয়ার থাকবে, ডেসপেয়ার হোক, আমি সবগুলো বলছি, কিন্তু ডেসপেয়ার অফ রিকভারি, মানে তার জন্য তার অসুখটা আর সারবে না, আর সে আর বাঁচবে না, সারবে না, এরকম হবে। বলছি যে এটা একটা খনিজ একটা ঔষধ। আমরা বলছিলাম যে ঔষধ, এই যে খনিজ ঔষধগুলোর আমি পর্যায় সারণীতে 5 নম্বর রোতে 15 নম্বর কলামে অবস্থিত। এই কলামগুলোতে যে সকল ধাতুগুলো আছে, খনিজগুলো আছে, সেগুলো ডিসপেয়ার অফ রিকভারি হয় বা হোপলেস অফ রিকভারি হয়। অতএব এটা যেহেতু 15 নম্বর 5 নম্বর রোতে আছে, এটা হোপলেস হবে, এটাই আছে, এই বইগুলোতে সবগুলো আছে। এখন একটা রুগীকে আমরা দেখবো যে এই অ্যান্টিবায়োটিক যতগুলোই দেখবো, তাদের দেখা যাবে একটা লক্ষণ যেমন আছে যে তার মুখমণ্ডল হবে পেন, তারপর থাকবে সায়ানোসিস, তারপরে হলো ব্রঙ্কিয়াল, নিউ ব্রঙ্কিয়াল ডিসঅর্ডার, আমরা আমাদের কাছে রুগী যখনই আসে আমরা মনে করি যে অ্যান্টিবায়োটিক, আগে আমরা মনে করতাম যে কারো যদি শ্বাসকষ্ট হয়, কাশি হয়, অ্যাজমাটিক প্রবলেম হয়, তাহলে আমরা এই অ্যান্টিবায়োটিক একবারে মুখস্থ দিয়ে দিতাম। ঘটনাটা কি এরকম? তাহলে এই রুগীটাকে দেখতে হবে, আমরা যে 5টা বিষয় পড়ছিলাম ওইগুলো 5টার সঙ্গে যদি মিলে তাহলে আমরা সেটাকে দেবো। যে রুগীটা হয়তো হবে পেন, তার হবে নীলাভ, এই যে নীলাভ হবে, আমরা কিন্তু বলছিলাম একটা বডিটা কীরকম হবে, হাইড্রোজেনয়েড, মানে তার মধ্যে হাইড্রো বেশি থাকবে, পানি বেশি থাকবে, এই জন্য হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন। এই হাইড্রোজেনের কনস্টিটিউশনের মধ্যে তাদের কখন এই যে তার এই শ্বাসকষ্টটা বাড়ে, যখন তার লাঙ্গের উপরে কোনো সমস্যা হয়, তার হয় স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে কোথায়, বেশিরভাগ স্পেয়ার অফ অ্যাকশন হলো 3টা জায়গায়। একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, আমার মধ্যে কাউকে আছে এটা তার মুখে বলেন না, তোদের লিখে দিলে ভালো হয়। যাক, এই সায়ানোসিসটা মানে আমরা জানি কি সায়ানোসিস, যে অক্সিজেন সায়ানোসিস কখন হয়, মানে যদি কারো মুখচোপের মধ্যে যদি নীলাভ হয়ে যায়, নীলাভ কখন হয়, অক্সিজেনের ঘাটতির কারণে, অক্সিজেনের ঘাটতি যখন হয়। অক্সিজেন ঘাটতি কখন হয়, এই যে আমরা বললাম যে আমাদের ভিতরে যখন আমাদের লাঙ্গের মধ্যে কোনো সমস্যা হবে, মিউকাস যখন জমে যাবে, তখন সে আর কোনো কষ্ট করে সে আর বের করতে পারে না, তার মনে হয় যে তার বুকের মধ্যে অনেক অনেক
কফ জমছে, অনেক মিউকাস জমছে, অথচ জোর করে সেও বের করতে পারে না। তার মুখগুলো তার জন্য নীলাভ হয়ে যায়, ঠোঁটগুলো তার নীলাভ হয়ে যায়। তখন মনে হয় যে আছে, তখন তাকে দেখলে মনে হবে সে মৃত্যুপ্রায়, যে মরে গেছে, ভাবি খাচ্ছে কেমন। এটাকে তখন বলা হয় ডেথ থ্রেটল তৈরি হয়। তখন আর কি তৈরি হয়? ডেথ থ্রেটল। ডেথ থ্রেটল মানে হচ্ছে যেমন মৃত্যুর সময় যেমন ঘরঘরানি তৈরি হয়, এরকম সে ঘরঘরে, এমনকি তার ঘরঘরানিটা বাইরে থেকে শোনা যায়, বুকের ঘরঘরানিটা বাইরে থেকে শোনা যায়। এই ডেথ থ্রেটল তৈরি হবে। এবং ঠিক ডক্টর কেন বলছেন তার বইতে, এই রোগীর ঘরের মধ্যে যদি প্রবেশ করা যায়, জনমধ্যে মৃত্যু যদি হয়ে যায় কারো, তার এক ধরনের দুর্গন্ধ বের হয়, এই ধরনের দুর্গন্ধ বের হয়। এবং কি তার নাকে এইগুলো দেখা যাচ্ছে শ্বাস নিতে পারছে না, লাইকোপোডিয়ামের মতো ওঠানামা করে। হ্যাঁ, এলানেসাইটার উপরে উঠে ফ্ল্যাপিং হতে থাকে, এলানেসাইটার ফ্ল্যাপিং হতে থাকে। কিন্তু এই ফ্ল্যাপিং অনেকগুলো ওষুধ আছে, এর অনেকগুলো ওষুধ আছে। যেমন এলানেসাইটার ফ্ল্যাপিং হতে থাকে, তার মানে যে নাকের যে পাখনা উঠতে থাকে, উঠতে থাকে, মানে বড় হতে থাকে, এরকম করে উঠতে থাকে। তো এটা তো লাইকোপোডিয়াম আছে, এটা স্যানিকুলোতে আছে, এটা কার্বোভেজে আছে, এটা এই ওষুধে আছে। তাহলে আমরা এটা কোনটাতে বুঝবো, কোনটা কিভাবে বুঝবো? বিশেষত আমাদের ডক্টর কেন তার বইতে লাইকোসোমে ডিফারেন্স করছে। লাইকোসোমে কিরকম হবে? লাইকোটা ফ্ল্যাপিং হবে, ফ্ল্যাপিং হবে, কিন্তু অত বুকে তার আটকানো যাবে না, শ্বাসকষ্ট এত গভীর শ্বাসকষ্ট হবে না। আর নাকের ছিদ্রগুলো যেমন তার যত মানা নড়বে তার থেকে বেশি হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে। নাকের ছিদ্রগুলো তার নস্ট্রিলটা ডাইলেটেড হয়ে যাবে, ডাইলেটেড। এই ডাইলেটেড মানেটা প্রত্যেকটা শব্দ ডাইলেটেড হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে, হাতটা তার বড় হয়ে যাবে। এটা একটা লক্ষণ, তার ফিজিক্যাল লক্ষণ যেটা। এই যে ফ্ল্যাপিং যেটা হবে, নাকগুলো যে পাখনা নড়বে তার থেকে বেশি হবে কি, যত না বেশি নড়বে তার থেকে বেশি বড় হয়ে যাবে নাকটা। আচ্ছা, আর শ্বাসকষ্টটা কি হবে? তার ডেথ ট্র্যাকিং হবে। আর মুখের মধ্যে তার চেহারা কি হবে? সাইনোসিস হবে। সাইনোসিস হবে কেন? তার অক্সিজেনের শর্টফলের কারণে। আমি এবার ক্যারেক্টারিস্টিক কতগুলো বলে শোনাবো। এটা এই ওষুধটা জীবনের দুই প্রান্তে ব্যবহৃত হয়, ছোট শিশুদের এবং বৃদ্ধদের। এই যে দুই প্রান্ত কথাটা বলে, সেদিন আমি বলছিলাম যে এটাকে বইগুলোতে লেখা আছে এক্সট্রিমস অফ লাইফ। এক্সট্রিমস অফ লাইফ যুবকদের কি লাগবে না? অবশ্যই যুবকদের লাগবে। যদি এই প্রবলেম হয় তো বেশিরভাগই হয় বাচ্চাদের, শিশুদের এবং বৃদ্ধদের, এটা বেশি। এই জন্য বলা হয়েছে এক্সট্রিমস অফ লাইফে এটা বেশি ব্যবহৃত হয়। তারপরে এটা আমরা জানি যে আমাদের ওষুধগুলোর জন্য যদি তিনটা জিনিস আমরা ভালো করে নলেজে রাখি, যেমন ডক্টর মনির হোসেনের থিওরি অনুসারে যদি কারো মোডালিটিসটা ভালো করে বের করতে পারি, তাহলে এই ওষুধটা ভুল হওয়ার সম্ভাবনা কম। কারণ মোডালিটিসটা কখনো রোগী ভুল করে না। এরকম আমাদের মোডালিটিসটা কি? মোডালিটিসটা আমরা কি বুঝি কিনা? মোডালিটিস জি, মোডালিটিস কি? মোডালিটিসটা হচ্ছে আগ্রাভেশন এন্ড এমিলেশন। হার্টবিট কথাটাকে আমাদের ডক্টর বরিকের যে বরিকের বইতে সেখানে বাংলা করার সময় হ্রাস বৃদ্ধি বলেননি। কি বলছেন? আমার ভালো করে পড়বো আসলে বইগুলো পড়ার সময় খেয়াল করতে হবে, মানে কিন্তু হ্রাস বৃদ্ধি নাই। ডক্টর বরিকের বাংলা বইটাতে হ্রাস বৃদ্ধি কথাটা লেখা নেই। কি আছে? অবস্থান্তর সংগঠন। এই বলাটা কিন্তু খুব কারেক্ট, একবারে কারেক্ট কথা আমার কাছে মনে হয়েছে। এটা অবস্থান্তর সংগঠক কেন? তার একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তর হয়, শুধু হ্রাস বৃদ্ধি না। হ্রাস বৃদ্ধি মানে কম বেশি যেটা হয়, একটা বাড়ে একটা কমে। সংগঠনটা কি হবে? মানে কম বেশি, মানে না শুধু, মানে অবস্থাটা চেঞ্জ কখন হয়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে জিনিসটা আমাদের ভুল হয় না, সেটা হচ্ছে টাইম মডালিটিস। এই টাইম মডালিটিসটা যদি আমরা বুঝতে পারি, এই টাইম মডালিটিসটা কখন আমরা হবে, মানে অ্যান্টিমটাটের টাইম মডালিটিস। সবাই শেয়ার করলে ভালো হতো, তাইলে হয় না নাকি? অ্যান্টিমটাইম
মানে সন্ধ্যার সময় বিছানায় গেলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আচ্ছা, আমরা কি Evening. জানি যে রুগীটা কি ছিল, মানে এই সিআর হট কোর রিলেশনশিপ আমরা বলছিলাম না, চিনি ছিল। আমরা এখন পড়ার সময় কিন্তু আমরা খুব মনোযোগ দিই, আমরা যদি পড়ি, মানে আমি সহ আপনারা সবাই, আমরা সবাই পড়তেছি না, তাহলে আমরা হট কোর রিলেশনশিপে বললাম যে ডক্টর রুগীটা হচ্ছে চিনি, তাহলে আবার তার তো গরমে গেলে ভালো থাকার কথা,